নমস্কার, কিষাণ বাণীর আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আর এই অনুষ্ঠানের প্রথম পর্বে আজ আপনাদের সঙ্গে আমি প্রদ্যোতন চট্টোপাধ্যায়। আজ কিষাণ বাণীর আসরে আমরা আলোচনা করব পোনা মাছ চাষের পরিচর্যা এই বিষয়টা নিয়ে। প্রথম পর্যায়ে আমরা কথা বলবো বীরভূম জেলার বোলপুর শ্রীনিকেতন ব্লকের বিষ্ণুখণ্ডা গ্রামের প্রগতিশীল চাষী বন্ধু চৈতন্য প্রকাশ ঘোষের সঙ্গে। চৈতন্য প্রকাশবাবু, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। নমস্কার। আপনি কতদিন ধরে মাছ চাষ করছেন? 11 বছর। আচ্ছা, আপনার বয়স তো বেশি না। 11 বছর করছেন মানে কি, মানে পড়াশোনা শেষ করে তারপরে মাছ চাষে চলে এসছেন? হ্যাঁ, পড়াশোনা শেষ করার পরে মাছ চাষে যুক্ত হয়েছি। পড়াশোনা কতদূর? বিএ। গ্র্যাজুয়েশন করেছেন, তারপরে মাছ চাষে। আমি একটু ব্যক্তিগত প্রশ্ন করি, কোনো দিন মনে হয়েছে যে আমি গ্র্যাজুয়েট তারপরে মাছ চাষ করছি, একটা অস্বস্তি কখনো কোনো দিন মনে হয়েছে? না, এরকম কোনো দিন মনে হয়নি। যেহেতু আমি একজন চাষি পরিবারের ছেলে আর কি, তাই এই নিয়ে আমার এরকম করে কিছু মনে হয়নি। আপনার কাকা বোধ হয় অনেক দিন থেকে মাছ চাষ করছেন, 20-22 বছর। আপনি তার সঙ্গে যোগ দিলেন। হ্যাঁ, যোগ দিয়েছি তার সঙ্গে। তার মানে এটা খুব স্বাভাবিকভাবে চলে এসছে, মানে পরিবারে এই ব্যাপারটা ছিল, আপনি গ্র্যাজুয়েশন করেছেন, তারপরে মাছ চাষে যুক্ত হয়েছেন। যুক্ত হয়েছি। আমার আরেকটা প্রশ্ন, একটা কৌতূহল বটে, এই যে আপনার একটা উচ্চশিক্ষা, এটা আপনাকে মাছ চাষে কতটা সাহায্য করছে? পুরোটাই সাহায্য করছে। জেনে একটা কাজ করা আর না জেনে একটা কাজ করা, দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য থাকে। জেনে করলে আপনার ভুল হলেও আপনি ভুলটা শুধরাইতে পারবেন, কিন্তু যদি আপনি না জেনে করেন তাহলে সেটা কোনো সময় হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু পরবর্তীকালে কিন্তু আবার সেটা ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি উন্নতির দিকে এগিয়ে যেতে পারবেন না। মানে মাছ চাষির নিজস্ব একটা অভিজ্ঞতা আছে, বা যে কোনো চাষের নিজস্ব একটা অভিজ্ঞতা আছে, কিন্তু তার সঙ্গে প্রথাগত শিক্ষাটা যদি যুক্ত হয় তাহলে অনেক বিজ্ঞানসম্মতভাবে মাছ চাষ করা যায়। অবশ্যই মাছ চাষ বলে কিছু নয়, সমস্ত কিছু চাষই বিজ্ঞানসম্মতভাবে করলে সাফল্যটা একদম অবশ্যম্ভাবী হবেই সাফল্য তার। সেই চাষির যদি প্রথাগত শিক্ষা থাকে এবং তার অভিজ্ঞতা, দুটো মিলে তার সাফল্য অনেক দ্রুত আসে। অনেকটাই বেশি হবে, অনেকটাই বেশি। আপনার কতটা জলাশয়? আমার 100 বিঘা জলের উপর আমি মাছ চাষ করি। 100 বিঘা? কটা পুকুর আছে? 17-18টা জলাশয় মিলে আপনার 100 বিঘা। 18টা জলাশয় আপনি লিজ নিয়েছেন? পুরোটাই লিজ। এতগুলোকে মেনটেন করা একটু অসুবিধা হয় না? আমার অনেকজন সহযোগী আছে আর কি, আমার একটা গ্রুপও আছে, গ্রুপের ছেলেরা আছে, তারাও আমাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে। মানে এইভাবেই করি আর কি কাজটা। চাষটা কীরকম, মানে চারাপোনা থেকে বড় পোনা করে সেটা বিক্রি, নাকি ডিম পোনা থেকে চারাপোনা, নাকি দুটোই? হ্যাঁ, ডিম পোনা থেকে চারাপোনা, চারাপোনা থেকে একটু ডগা যেটা বলছে আমাদের গ্রাম্য বাংলা ভাষায়, এটাই চলে সারা বছর 365 দিন। মানুষ যে মাছটা খায় সেটা চাষ করেন না? আগে যখন শুরু হয়েছিল তখন এটা আমি করতাম, কিন্তু এখন আমি এই ডিম পোনা থেকে চারাপোনা, ধানি পোনা এইগুলোই করছি এখন। এই যে চারাপোনা তৈরি, এটা কখন থেকে শুরু হলো? মাঘ মাসের শেষের দিকে মহাখোল দিয়ে পুকুরটা রেডি করতে হবে, তারপরে চুন দিতে হবে, চুন টুন দিয়ে তারপরে পুকুরটা রেডি হয়ে গেলে তখন আপনার যে রেণুটা ডিমের সেটা পুকুরে ছাড়তে হবে, এবং সেটা মোটামুটি 1 মাস টাইম লাগবে একটু বড় হতে, তারপর থেকে আপনার ওইটা বিক্রি শুরু হয়ে যাবে। এই যে বললেন মহুয়া খোল, এই যে বললেন চুন, তার পরিমাণগুলো? মহাখোল জৈব সার, আপনি ওটা কোনো নির্দিষ্ট কিছু পরিমাণ কিছু নেই, আপনি দিতেই পারেন। আপনি কতটা দেন বিঘাতে? আমি ওই 2 কুইন্টাল দিই বিঘাতে। চুন? চুন বিঘা প্রতি আপনার 15 কেজি। এই যে মহুয়া খোলটা দিলেন, জলের মধ্যেই দিচ্ছেন তো? হ্যাঁ, জলের মধ্যেই। তারপর চুনটা কখন দিচ্ছেন? চুনটা ওই মহাখোল দেওয়ার পরে পরেই। এই যে মহুয়া খোল দিলেন, চুন দিলেন, এগুলো দেওয়ার পর কতদিন পরে ডিম পোনাটা ছাড়ছেন? হ্যাঁ, মহাখোল থেকে যে খাদ্যটা তৈরি হবে আর কি, সেটা মিনিমাম 25 দিন সময় লাগে। মহাখোল পুকুরে দেওয়ার 25 দিন পরে আপনার ওই ডিম পোনাটা ছাড়লে সেটাই সঠিক। তার আগে ফেলে দিলে মহুয়া খোলের যে বিষটা রয়েছে সেটার জন্য ডিম পোনাগুলো মারা যেতে পারে। মারা যেতে পারে, ঠিক, একদম ঠিক। 25 দিন পরে আপনি ডিম ফেলে দিলেন, এরপর ডিম ফুটে মাছগুলো হতে কতদিন সময় লাগবে? 1 আঙ্গুল চারা থেকে আমি বিক্রি করতে শুরু করি, তো এই 1 আঙ্গুল চারা করতে মিনিমাম 1 মাস টাইম আপনার লাগবে। এই যে 1 মাস, এই সময়কালে আপনার কি কি পরিচর্যা? এই সময়কালে নিয়মিত প্রত্যেক দিন মাছকে খাবার দিতে হবে। যে খাবারগুলো লাগে আপনার বাড়িতে বানিয়ে নিতে পারেন, কেউ কিনেও নিতে পারে কোনো চাষি। 1 কুইন্টাল যদি খাবার তৈরি করা হয়, 1 কুইন্টালের মধ্যে আপনি ধরুন 50 কিলো খোল নিলেন, 50 কিলো আপনার কুঁড়ো, যেটা চালের কুঁড়ো, 1 কুইন্টাল হয়ে গেল। এবার আপনার কাছে যদি আপনার বিকল্প হিসেবে আটা থাকে, ভুট্টা গুঁড়ো থাকে, তখন এবার জানতে হবে চাষিকে যে কোনটাদের মধ্যে কার্বোহাইড্রেট বা প্রোটিন কোনটা কী আছে, সেই অনুপাতভাবে 50-50ভাবে করে নিলেও হবে। বাড়তি দেওয়ার মধ্যে ওই মিনারেল মিক্সচার যেটা ভিটামিন পাউডার, ওইটা কুইন্টালে 2 কেজি, আর ইস্ট পাউডার যেটা ওইটা কুইন্টালে 1 কেজি। এইগুলো একটু মেনটেন করলেই হবে, আর বাকি খাবারগুলো
ওইভাবে করলেই হবে 50-50, বা যদি কোনো রকম 3 রকম খাবার থাকে সেটা আরও তার সঙ্গে আরও 50 কেজি যোগ হয়ে গেল। এইগুলো দিয়ে একটা বাড়িতে খাবার বানিয়ে নিয়ে সেটাও একটা পরিমাণ মতো, যেমন যেমন পুকুর যেমন জলাশয় সেই অনুপাতে তাকে অল্প অল্প করে প্রত্যেক দিন কিন্তু খাবারটা দিতে হবে। এই যে ডিম পোনা থেকে চারা পোনা তৈরি হলো, এটা কবে থেকে খাবারটা ওরা খেতে পারে? আর ডিম পোনা আমি যেদিন ছাড়বো সেই দিন থেকে দেওয়া যেতে পারে, কিংবা তারপর দিন থেকেই পুকুরে দিতে হবে খাবারটা। ওই বাচ্চাগুলো খেতে পারে? হ্যাঁ, ওই ক্ষুদ্র ক্ষুদ্র কণা, আটা, তার কণা, চালের কুঁড়ো যেটা, এই ওই ছোটো ছোটো কণা ওই একদিন দুদিন পর ওর থেকে শুরু হয়ে যাবে, ধরে যাবে, খেতে শুরু করে দেবে। আর একটা কথা, এই যে বাচ্চাগুলো এরা তো প্ল্যাঙ্কটনও খায়, হ্যাঁ, প্লাঙ্কটন। পুকুরে প্ল্যাঙ্কটনের ব্যাপারটা কি করে বোঝেন? প্লাঙ্কটনটা দেখতে হবে, জাল নিয়ে ছেঁকে দেখতে হবে যে পুকুরে প্লাঙ্কটন আসার পরেই তো এগুলো হচ্ছে। মানে প্লাঙ্কটন যদি পুকুরে না আসে তাহলে তো ডিম পোনা ছাড়লে আমরা ডিম পোনাটা লাগবেই না। ওই 25 দিনের মধ্যে প্ল্যাঙ্কটনটা তৈরি হ্যাঁ, হয়ে ওই যে যায়। মহুয়া খোলটা দেওয়া হয়েছে, আর ওই মহুয়া খোল থেকে যে প্লাঙ্কটনটা তৈরি হয় সেটা ওই চারাপোনা মাছের একটা প্রিয় খাদ্য, মানে মায়ের দুধ এটাকে বলা হয় আর কি বিজ্ঞানের ভাষায়। ওই প্লাঙ্কটনটাই খাবে প্রথমে শুরুতে, 2 দিন পর থেকে ওই পরিপূরক খাবার যেটা দেওয়া হচ্ছে সেটাও খেতে শুরু করে দেবে। প্ল্যাঙ্কটন না তৈরি হলে ডিম পোনা ফেলা যাবে না। ফেলা যাবে না, প্লাঙ্কটন না হওয়া পর্যন্ত ডিম পোনা ফেলা যাবে না, তাহলে সেটা ফেলাই হবে, মাছটা মারা যাবে। ফাল্গুন মাসে আপনি শুরুতে বলছেন যে আপনি ডিম পোনা ফেলেছেন, তাই তো? চৈত্র মাসের শেষের দিক থেকে আপনি বিক্রি শুরু করেছেন। এবার এই চৈত্র মাসের শেষ থেকে একেবারে ভাদ্র মাস পর্যন্ত বিক্রি করছেন তো? ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত বিক্রি করছেন তো? হ্যাঁ, আমার ডিম পোনা ফেলেছি, এবার সে বিক্রি হচ্ছে। এবার যখনই আমার ডিম পোনা শেষ হয়ে যাচ্ছে তার পিছনে পিছনে আমি আবার নতুন ডিম পোনা আবার দিয়ে দিচ্ছি পুকুরে। ওই পুকুরেই? হ্যাঁ, ওই পুকুরেই। তাহলে খাবারটা তো কন্টিনিউয়াস দিতে হবে। হ্যাঁ, খাবার বন্ধ হবে না, খাবার কন্টিনিউ চলবে। খাবারের পরিমাণ কি বাড়াতে হয়? খাবার ওই একই অনুপাতে দিলেই হবে, পুকুরের তো একটা প্রাকৃতিক খাবার থাকবেই। মাছগুলো তো বড় হচ্ছে, তাহলে তাদের কি খাবার একটু বাড়ানো দরকার নয়? মাছগুলো বড় হচ্ছে, মাছগুলো তো বাবার আমার পুকুর থেকে তো বেরিয়ে যাচ্ছে, মাছগুলো তো কোনো থাকছে না। এ তো খাবার। আর এই যে চারা যখন থেকে তৈরি হলো তারপর থেকে এই যে এতদিন পর্যন্ত চারা একদিকে উঠছে আর একদিকে ডিম পোনা পড়ছে, পরিচর্যার দিকটা তো আছে, জল, তার পিএইচ, তারপরে কোনো রোগ ব্যাধির বিষয়গুলো, এগুলো কিভাবে কি করেন? প্রতি মাসে একবার করে চুন দিতে হবে, ওই বিঘা প্রতি 15 কেজি করে, তাহলে পুকুরে পিএইচ ঠিক থাকবে। আর যদি রোগ সংক্রান্ত ব্যাপার থাকে সেক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা যেতে পারে। আর তাছাড়াও এখনও নতুন নতুন অনেক কিছু ওষুধ বেরিয়েছে, কিন্তু যেটা আমরা সাধারণত জানি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সেটাও মোটামুটি 100 গ্রাম থেকে 200 গ্রাম বিঘা পিছু ব্যবহার করলেও চাষি লাভ পাবে, এবং সেটা দেওয়ার নিয়ম বিকালের দিকে সূর্য ডোবার পর। নুন দেন? হ্যাঁ, নুনও দিতে হবে, কোনো কারণবশত যদি রোগ আসে সেক্ষেত্রে লবণ দিলেও আপনার অনেক কিছু রোগ থেকে উপকার হবে আর কি। এই মাছগুলো যখন বড় হচ্ছে তখনও কি পরিচর্যা একই রকম? একই রকম পরিচর্যা চলবে, সারা বছরই চলবে। যদি সব চারা বিক্রি না হয় তখন কি হয়? থাকলেও সেটা আবার বিক্রি হয়ে যায়। তো আমাদের যে পরিমাণ চাহিদা আছে আমরা সেই চাহিদাটা পুরোটা পূরণ করতে পারি না, সেই হিসেবে আমাদের মাছ থাকতে পারি না পুকুরে, আমাদের মাছ হয় বিক্রি হয়ে যায়। প্রত্যেকটা দিনই আমরা এই সিস্টেম চলতেই থাকে আমাদের। শীতকালে তো তখন মানুষের তো চারার দরকার হয় না, তাহলে তখন কি আপনারা কাজ বন্ধ করে বসে থাকেন? না, বন্ধ করি না, যেহেতু এখন সমস্ত চাষি ভাইরা বড় মাছ যারা চাষ করেন আর কি, তারা সারা বছরই মাছ বিক্রি করে মাছ ফেলে, মাছ বিক্রি করে মাছ ফেলে। অনেক অনেক চাষি আছে যারা শীতের টাইমটাতে পুকুর ফাঁকা করে, ওই যে বড় বড় মাছ করে রাখে, দামটা একটু বেশি পাবে করে, তখন তো তাদের মাছ বিক্রি হয়ে গেলে আবার ধানি পোনা বা ডকার দরকার হয়, আর আমাদের কাছে সেই মাছ থাকে, তখন তারা আমাদের কাছ থেকে নিয়ে যায়। আর মাছ বিক্রি করতে করতে যদি কিছু অল্প স্বল্প মাছ রয়েই যায়, তো সেটা যখন 300, 400, 500 গ্রাম হয়ে যায়, ধানি পোনা বা ডগা হিসেবে নিয়ে নেয়, অনেক অনেক ক্ষেত্রে নিয়ে নেয়। আর যদি না নেয় সেটা বাজারে বিক্রি হয়ে যায়, এবং সেটার তো যথেষ্ট দাম রয়েছে বাজারে। শীতকালে পরিচর্যার সমস্যা বেশি হয়, অক্সিজেনের অভাব হয়ে যায়, রোদ ওঠে না, সেই সময়ে পরিচর্যাগুলো কি? ওই একই ওই চুনটা মেনটেন করতে হবে সারা বছর, চুনটা আপনার কন্টিনিউ মেনটেন করতে হবে। আর ওই আপনার যদি কোনো দিন মেঘলা আকাশ এরকম কিছু হয়, যদি মাছের প্রচণ্ড অক্সিজেন নিতে অসুবিধা হয় অক্সিজেন না থাকার কারণে, সেক্ষেত্রে এয়ার হিটারের ব্যবস্থা করতে হবে পুকুরে। কারেন্টের সিস্টেমে যে এয়ার হিটারের ব্যবস্থা আছে, তখন ওই এয়ার হিটারের মাধ্যমে যে অক্সিজেন তৈরি হবে তাতে মাছের অসুবিধা হবে না, মাছ ভালো থাকবে। এয়ার হিটার কি কিনেছেন? এয়ার হিটার আছে আমাদের, কিন্তু আমাদের খুব একটা প্রয়োজন হয় না। তবে এয়ার হিটারের ব্যবহার করলে ওই প্রোডাকশনটাও আরও অনেক বেশি বেড়ে যায়। এমনি নর্মালভাবে যদি কোনো চাষি ব্যবহার করে পুকুরে, তাহলেও মাছের যে প্রোডাকশন সেটাও আরও কিন্তু বাড়বে। এই যে ডিমটা নিয়ে আসছেন, এটা কোত্থেকে নিয়ে আসছেন? ডিমটা সাধারণত আমরা বাঁকুড়া থেকেই নিতাম, যেটা গাড়ি করে চলে আসছে এখন আমাদের এখানে। তো এখন বর্তমানে আমাদের বীরভূমেও অনেক ফিশ সিড হেচারি তৈরি হয়েছে, ফিশ সিড হেচারি আমরাও করেছি আর কি। এখন আমরা নিজের পোনাটা নিজেই তৈরি করছি। আজকের কিষাণবাণীর দ্বিতীয় পর্বে আমরা একজন মৎস্য চাষ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলবো। আপনার কি কোনো প্রশ্ন তার কাছে রয়েছে?
হ্যাঁ, অবশ্যই। আমার যেটা প্রশ্ন রয়েছে স্যারের কাছে, আমরা যে ডিম পোনা চাষ করছি, তো পোনা মাছের ক্ষেত্রে আপনার পুকুরে চুনের পরিমাণ এবং চুন দেওয়ার যে পদ্ধতি, সেটার সম্বন্ধে যদি একটু, আমরা তো যেটা করি সেটা বলেছি, স্যার একটু বলে দিলে আমরা উপকৃত হব, এটাই হচ্ছে কথা। আর একটা যেটা প্রশ্ন আছে যে ভালো গুণগত মানের চারা পোনা, যে একটা বৈশিষ্ট্য কি আলাদা করে কিছু বৈশিষ্ট্য আছে কি না, সেটা যদি স্যার বলেন। আমরা তো চারা পোনা কিনছি বা নিজে করছি, কিন্তু একটা মাছ দেখে কি করে কি বোঝা যায় কি না কিছু, তো সেটা সম্বন্ধে যদি স্যার একটু আমাদেরকে বলেন তাহলে আমরা একটু উপকৃত হব। অর্থাৎ আপনি আপনার মতো করে তো বোঝেন, এখন আপনি জানতে চাইছেন যে আরও কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে কি না, যেটার থেকে আপনি আরেকটু ভালো করে বুঝতে পারবেন যে ভালো চারাপোনা কোনটা। সেক্ষেত্রে আপনার কিনতেও সুবিধা হবে, বা আপনি যখন নিজে চারাপোনা তৈরি করবেন ডিম পোনা থেকে, তখন আপনি সেই সুন্দরভাবে করতে পারবেন। এটাই তো? হ্যাঁ, এটাই একদম। চৈতন্যপ্রকাশবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে আলোচনাটাই অনেক কিছু জানতে পারলাম, এবং পরবর্তী যে আলোচনা হবে সেখানেও আমরা অনেক কিছু জানতে পারবো। আশা করব এই যে কথাগুলো বলা হলো সেইভাবে চাষি বন্ধুরা চাষ করবেন এবং লাভ করবেন, এই আশা রেখে এই পর্বের আলোচনা এখানে শেষ করছি। নমস্কার চাষি বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা আলোচনা করব পোনা মাছ চাষের পরিচর্যা। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর অসীম কুমার গিরি, মৎস্য বিশেষজ্ঞ রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিশ্বভারতী। সঙ্গে রয়েছি বিপ্লব ঘোষ। নমস্কার অসীমবাবু। নমস্কার। আমরা জানি যে এই সময় তো বর্ষাকাল, চাষি বন্ধুরা তো চারাপোনা তারা মজুত করে, ভালো মানের চারাপোনার তারা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসেন। এক্ষেত্রে নানা রকম সমস্যাও দেখা যায়, যে ঠিক মতন তারা ভালো চারা মানের যে পোনা সেটা কিন্তু চিনতে পারে না, বা কীভাবে চিনবে, বৈশিষ্ট্যগুলি কী, সেইগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগামী দিনে চাষি বন্ধুদের দারুণভাবে কাজে লাগবে। প্রথমে আপনার কাছে জানবো যে পোনা মাছ থেকে ভালো উৎপাদন পেতে গেলে কি কি পরিচর্যার দরকার হয়ে থাকে, কারণ এই সময় তো বর্ষাকাল। প্রথমত পোনা মাছ থেকে যদি ভালো উৎপাদন পেতে চাই, তাহলে পোনা মাছটির টোটাল যে চাষের পদ্ধতিটাকে 3টে ভাগে ভাগ করে নিতে হবে। একটা হচ্ছে মাছ ছাড়ার আগে কী কী করণীয়, মাছ ছাড়ার সময় কী কী করণীয়, এবং মাছ ছাড়ার পরে কী কী করণীয়। এই 3টে বিষয়কে খুব ভালো করে গুরুত্ব দিতে হবে। এবং চাষি বন্ধুকে মনে রাখতে হবে যে পুকুর থেকে যদি ভালো উৎপাদন পেতে চাই, উৎপাদন 3টে বিষয়ের উপর নির্ভর করে। একটা আছে ভালো পরিবেশ, মানে পুকুরের জল সহ পুকুর পাড় ভালো পরিবেশটাকে ভালো রাখতে হবে। 2 নম্বর হচ্ছে ভালো গুণমানের চারা পুকুরে মজুত করতে হবে। এবং 3 নম্বর হচ্ছে চারা মজুত করার পরে ভালো গুণমানের খাবার পুকুরে দিতে হবে এবং পরিচর্যা ভালো করে করতে হবে, তাহলে ভালো উৎপাদন পাওয়া সম্ভব। একদম, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব বিস্তারিত। তার আগে আমি আপনার কাছে জানবো যে পরিচর্যাটা সব চাষের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে মাছ চাষই হোক, প্রাণী পালনই হোক, বা ধান চাষই হোক। তো যেহেতু আজকে পোনা মাছ চাষের পরিচর্যা নিয়ে আলোচনা করছি, প্রথমে আপনার কাছে যেটা জানার বিষয় যে এই পোনা মাছ চাষের ক্ষেত্রে চুনের গুরুত্বটা। প্রথমত যারা পোনা মাছ চাষ করবেন পুকুরে, তাদেরকে একটু বলে রাখি, চুন নর্মালি বাজারে 2 রকম হয়। একটা হচ্ছে যে কলি চুন ব্যবহার করা যায়, একটা ডলোমাইট ব্যবহার করা যায়। তো যারা চিংড়ি মাছের চাষ করেন বা ট্যাঙ্কিতে মাছ চাষ করেন, সেই চাষি বন্ধুদেরকে বলবো আপনারা ডলোমাইট ব্যবহার করবেন। কিন্তু যে চাষি বন্ধুরা পুকুরে মাছ চাষ করছেন, আপনারা অবশ্যই কলি চুন, বা যেটাকে আমরা ক্যালসিয়াম অক্সাইড বলি, CaO, এটাকে ব্যবহার করবেন। এবারে যদি জিজ্ঞেস করেন যে চুনের ব্যবহারের গুরুত্ব, চুনের গুরুত্ব অপরিসীম। প্রথমত যদি পয়েন্ট বলি, অনেকগুলো পয়েন্ট আসবে, আমি একটা দুটো বলে দিচ্ছি। যেমন ধরুন, পুকুরের জলের পরিবেশকে ভালো রাখে, জলে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাসকে মারে, পুকুরের জলে অক্সিজেন বাড়াতে সাহায্য করে, পুকুরের জলে যে মাছের যে ন্যাচারাল খাবার জু প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন, সেগুলোকে উৎপাদনে সাহায্য করে। এক কথায় যদি বলি, তাহলে মনে রাখবেন, একটা তরকারি যখন আমরা রান্না করি, তরকারি যত রকম ইনগ্রেডিয়েন্টস থাকে, সব থেকে কম দাম হচ্ছে নুন, বাকিগুলো দাম অনেক বেশি। কিন্তু যখন তরকারিটা আমরা রান্না করি, যদি সব কিছু দিলাম কিন্তু নুন দিলাম না, তাহলে কিন্তু এই তরকারির টেস্টের কোনো মানে আসে না। সেরকম পোনা মাছি চাষি বন্ধুদের বলবো, পুকুরে অবশ্যই চুন দিতে হবে, কারণ মাছ চাষে যত রকম ইনগ্রেডিয়েন্টস আছে, যা যা আমরা ব্যবহার করি, সব কিছুর মধ্যে চুনের দাম সব থেকে কম, কিন্তু চুনের গুরুত্ব সব থেকে বেশি। তো চাষি বন্ধুদেরকে একটা জাস্ট বলে রাখবো, মনে রাখবেন যে তরকারিতে যেরকম নুন, মাছ চাষে সেরকম চুন। তরকারি যেরকম নুন ছাড়া হয় না, সেরকম মাছ চাষও কিন্তু চুন ছাড়া কখনো হয় না। তাই নিয়মিত ডোজ থাকে, সেই ডোজে রেগুলার অবশ্যই চুন ব্যবহার করা উচিত। এমনি যে চুনের ডোজের বা পরিমাণ বা মাত্রার কথা বললেন, তো চুনের পরিমাণ কী রকম হবে? চুনের প্রয়োগ নির্ভর করে পুকুরের
পিএইচ, জল বা মাটির পিএইচ কতটা। তো এবারে চাষি বন্ধুরা তো অতটা বুঝতে পারবেন না, পিএইচ মানে হচ্ছে অম্ল না ক্ষার। তো এবারে চাষি বন্ধুদেরকে বলে রাখি, আমাদের বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, মোটামুটি এই মাটিতে আমরা যতটুকু মনে দেখেছি সেই মাটি অনুসারে আপনাদের যে চুন প্রয়োগ করতে হবে পুকুর প্রস্তুতের সময়, মানে যখন পুকুরে মাছ ছাড়া হয়নি, পুকুর তৈরি করবেন, সেই সময় হচ্ছে বিঘা প্রতি 25 থেকে 30 কিলো কলিচুন। আর মাছ ছাড়ার পরে, মানে যেদিনকে আমি প্রথম চুন প্রয়োগ করলাম, যে পুকুরটা তৈরি করলাম, তারপর আবার মাছ ছাড়বো, সেই যেদিনকে প্রথম চুন প্রয়োগ করলাম বিঘা প্রতি 25 থেকে 30 কিলো, তার ঠিক 1 মাস পরে বিঘা প্রতি 5 থেকে 7 কিলো। তার মানে ডোজ হচ্ছে আপনার পুকুর তৈরির সময় বিঘা প্রতি 25 থেকে 30 কিলো, এবং প্রত্যেক মাসে একবার করে বিঘা প্রতি মাত্র 5 থেকে 7 কিলো চুন। আমাদের সঙ্গে রয়েছেন একজন সফল চাষি বন্ধু। তিনি অনেকগুলোই প্রশ্ন রেখেছেন এবং তিনি দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন বেশ কয়েক বিঘা জমিতে, এবং সেক্ষেত্রে কিন্তু তিনি আজকে মাছ চাষ করে সফল হয়েছেন, স্বনির্ভর হয়েছেন। তিনি কয়েকটা প্রশ্ন রেখেছেন যে চুন প্রয়োগের পদ্ধতিটা কীরকম হবে এবং সময়, কোন সময়টা দেবেন। পাশাপাশি আরও দুটো প্রশ্ন তিনি করেছেন যে গুণগত বা গুণমানের চারাপোনার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কীরকম হওয়া উচিত। আরেকটা তিনি প্রশ্ন করেছেন কিভাবে চিনবেন যে এটা ভালো গুণগত মানের চারাপোনা। তো প্রথম বললেন যে কীভাবে চুন প্রয়োগ করতে হয়। চুন এখানে চাষি বন্ধুরা সবসময়, অনেকে দেখেছি অনেক চাষি বন্ধুরা সরাসরি শুকনো চুন পুকুরে দিয়ে দেন, এটা কখনোই দেবেন না। চুন সবসময় 12 ঘন্টা আগে ভিজাবেন। ধরুন সকাল 8টা থেকে 9টার মধ্যে পুকুরে চুন প্রয়োগ করে দিতে হবে। তো তার 12 ঘন্টা আগে চুনটাকে ভালো করে ভেজাবেন। ভেজানোর পর দেখবেন চুনটা গরম হয়ে টকবক করে ফুটবে। পরে 12 ঘন্টা পরে, মানে পরের দিন সকালে পুকুর পাড়ে গিয়ে দেখবেন যে চুনটা ওই উপরে জলটা থিতিয়ে গেছে, নিচে চুন বসে গেছে। তাকে ভালো করে গুলিয়ে আরও জল মিশিয়ে পাতলা ঘোল তৈরি করে সারা পুকুরে ভালো করে ছড়াবেন। অবশ্যই সকালবেলা, কারণ চুনটা দেওয়ার পরে যেন পুরো সারাদিনের যে রোদ, সেই রোদটা যেন পুকুরে ভালো করে পড়ে, তাহলে চুনের যে কার্যকরিতার ক্ষমতা সেটা অনেকটা ভালো হয়। এবার যেটা আরেকটা ছিল, যেটা সময়, কোন সময়টায় দেবেন। চুন অবশ্যই প্রয়োগ করতে হবে সকালবেলা, সকাল 8টা থেকে 9টার মধ্যেই চুন দিয়ে দিতে হবে। মনে রাখবেন ভালো করে, সন্ধ্যাবেলা বা মেঘলা আকাশে কখনো চুন দেবেন না। ধরুন আকাশ দেখে বোঝা যাচ্ছে যে কালকে বৃষ্টি হতে পারে, আজকে চুন ভিজাবেন না। 2 দিন আগে বা 2 দিন পরে হোক, কিন্তু মেঘলা আকাশে বা সন্ধ্যাবেলায় চুন দেওয়া যাবে না। চুন সবসময় সকাল 8টা থেকে 9টার মধ্যে পুকুরে দিয়ে দিতে হবে, যাতে সূর্যের আলোটা ভালো করে চুন দেওয়ার পরে সারাদিন ভালো করে রোদ পায় পুকুর। আর এই যে চুন যখন চাষি বন্ধুরা প্রয়োগ করবেন, তখন তো একটা সময়ের ব্যাপার থাকছেই, এবং সেক্ষেত্রে চাষি বন্ধুদের কোন কোন বিষয়ের উপর বিশেষ নজর দিতে হবে, অর্থাৎ সতর্কতা অবলম্বন করতে হবে। অবশ্যই চাষি বন্ধুরা জানেন যে ক্যালসিয়াম অক্সাইডে জল দিলে মানে গরম হয়, টেম্পারেচার তৈরি হয়। তো আমি বন্ধুদেরকে বলবো যে চুন ধরুন 25 কিলো বা 30 কিলো আপনি চুন রেখেছেন, তাতে যদি সঙ্গে সঙ্গে 1 বালতি জল নিয়ে ঢেলে দেন, একটা ব্লাস্ট হয়ে যেতে পারে। আর যখন আমরা জল ঢালি, একটু ঝুঁকে ঢালি, তো সেই সময় কিন্তু এটা ঝলসে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চুন ঢালার সময় চুন যখন রাখলেন পাত্রে, তারপরে একটা কিনারায় আস্তে আস্তে করে জল মিশাবেন, যাতে সেই সময় কোনো দুর্ঘটনা না ঘটে। বিশেষ করে এই সময় চাষি বন্ধুরা চারাপোনা তো মজুত করে, এবং তারা ভালো মানের চারাপোনার সেগুলো রাখার চেষ্টাও করে থাকে। তো কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত চাষি বন্ধুদের বলবো যে ভালো গুণমানের চারাপোনা 3টে বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে ব্রুডার, মানে চারাপোনার মা বাবা, মেল ফিমেল যে মাছটা আমরা আনি, তাদের বয়স এবং তাদের ওজন কত ছিল। অবশ্যই যেন 1 থেকে 1.5 বছরের পুরনো এবং 1 কিলোর থেকে 1.5 কিলোর মতন ওজন হওয়া উচিত। তাহলে সেই মাছের যে মানে ম্যাচিওর ব্রুডার, তাদের যে ডিম, সেই মাছের ডিম থেকে যে বাচ্চারা জন্মাবে, এই বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিক হবে এবং ভালো গুণমানের হবে। 2 নম্বর হচ্ছে টাইম। দেখবেন হ্যাচারি মালিকরা কী করে, একটা ব্রুডার থেকে 2 বার 3 বার 4 বার পর্যন্ত ডিম বের করে নেয়। মানে প্রথম ডিম বের করলো, তারপরে পুকুরে ছেড়ে ভালো খাবার দিল, আবার 25 দিন পরে তারপরে আবার ডিম চলে আসবে। এইভাবে একটা ব্রুডার থেকে একটা সিজনে 3-4 বার ডিম নেয়। সবসময় মনে রাখবেন, যত পিছিয়ে যাবেন ডিমের কোয়ালিটি তত খারাপ হবে। অতএব 1 নম্বর বা 2 নম্বরের যে ডিমটা, সেটাকে নেওয়ার চেষ্টা করবেন। 3 নম্বর 4 নম্বর দিকে গেলে কিন্তু ডিমের কোয়ালিটি খারাপ হবে। আর 3 নম্বর বিষয় হচ্ছে ব্রুডারের মধ্যে মেল আর ফিমেল যেন একই পুকুরের বা একই জায়গার না হয়। অবশ্যই মেল এবং ফিমেলের যে পুকুর থেকে আমরা সংগ্রহ করব, মেল যে পুকুর থেকে নেব, ফিমেলটা অনেকটা দূর পুকুর থেকে নিলে আরও ভালো হয়, কারণ এখানে ইনব্রিডিং হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো 3টে পয়েন্ট বললাম। একটা হচ্ছে মা বাবা, মানে ব্রুডার ফিশকে ম্যাচিওর হতে হবে, মানে সঠিক বয়স এবং সঠিক ওজন হতে হবে। 2 নম্বর বললাম যে টাইম, একটা ব্রুডার থেকে যখন 3 বার 4 বার আমরা ডিম নিচ্ছি, শেষের দিকে গেলে খারাপ হবে, প্রথমের যে ডিমগুলো সেগুলো থেকে নিতে হবে। আর 3 নম্বর বললাম ব্রুডারের যে মা বাবা, সেটার জন্য একটু বেশি ডিস্টেন্সের হয়, যাতে ইনব্রিডিং না হয়ে যায়। এই 3টে বিষয়ের উপর পোনা মাছের চারার যে গুণমান সেটা নির্ভর করে। চাষি বন্ধুরা এই 3টে বিষয়ের উপর যদি বিশেষ নজর দেন,
তাহলে কিন্তু তারা যে চারাপোনাগুলো রয়েছে সেগুলো ভালো বা সুস্থ থাকবে। এবার চাষি বন্ধু আরেকটা প্রশ্ন ছিল, সেটা আমরা আলোচনা করব যে গুণমানের চারাপোনার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কি কি? ভালো গুণমান চারার বৈশিষ্ট্য প্রথমত হচ্ছে খুব চনমনে হবে, চঞ্চল হবে মাছটা, গায়ের রং সবসময় উজ্জ্বল হবে, তাদের যে পাখনা বা কোনো আঁশের কোনো ছেঁড়াছিঁড়ি থাকবে না। হ্যাঁ, এই যে মোটামুটি একটা ম্যাচিওর বাচ্চা যেরকম বৈশিষ্ট্য হয় সেরকম ভালো গুণমানের মোটামুটি যে পোনা মাছ তার এরকম 3-4টা বৈশিষ্ট্য থাকবে। ভালো রং, উজ্জ্বল রং, তারপরে হচ্ছে যে চঞ্চল হবে এবং যেন গায়ে কোনো ছেঁড়া দাগ বা তার যে পাখনা টাখনাগুলো ছেঁড়াছিঁড়ি না থাকে। চাষি বন্ধু যেটা বললেন যে আমরা কিভাবে চিনব, এই বৈশিষ্ট্যগুলি কি চেনার উপায় নাকি আরও কিছু আছে? চাষি বন্ধুদের যদি চিনতে চান খুব সহজ পদ্ধতি বলে দিই। ধরুন আমার 3টে হাঁড়ি আছে, 3টে হাঁড়িতে 3 রকম মাছ আছে, একটা ভালো, একটা মাঝারি, একটা খারাপ। চাষি বন্ধুরা পরিষ্কার হাতে একটা হাঁড়ি থেকে মাছ তুলবেন। ধরুন আমি 2টো হাতে 10টা মাছ তুললাম, দেখলাম যে 2টো মাছ আমার হাতে থেকে গেল আর 8টা মাছ লাফিয়ে নিচে পড়ে গেল। আরেকটা হাঁড়ি থেকে তুললাম, দেখলাম 5টা মাছ লাফিয়ে নিচে চলে গেল, 5টা মাছ আমার হাতে থাকলো। আরেকটা হাঁড়ি থেকে মাছ তুললাম, দেখলাম যে 2টো মাছ আমার হাতে থাকলো আর 8টা মাছ লাফিয়ে নিচে চলে গেল। সহজেই বুঝতে পারছি যে হাঁড়ি থেকে 10টা মাছের মধ্যে 2টো হাতে থাকলো আর 8টা নিচে লাফিয়ে চলে গেল সেটা হচ্ছে সবথেকে ভালো গুণমান। যেগুলো দেখবো যে 5টা হাতে থাকলো, 5টা লাফিয়ে নিচে পড়ে গেল, সেটা হচ্ছে মাঝারি গুণমানের। আর যে হাঁড়ির মাছে দেখলাম যে আমার 8টা হাতে থেকে গেল আর 2টো মাছ লাফিয়ে গেল, সেটা কিন্তু খারাপ গুণমানের। এটা থেকে চিনতে পারবেন। আরও একটা সহজ পদ্ধতি বলে দিই। একটা হাঁড়িতে হাফ হাঁড়ি জল নিয়ে যদি আমরা একটা হাত ঢুকিয়ে একটু জলটাকে ঘুরালাম, ঘুরানোর পরে জলের মধ্যে একটা স্রোত তৈরি করলাম, তাতে এবারে আমি ওই 3টে হাঁড়ি থেকে মাছ ছাড়বো। দেখবেন মাছের বৈশিষ্ট্য হচ্ছে স্রোতের উল্টোর দিকে যাওয়া। তো দেখবেন কিছু মাছ স্রোতের উল্টো দিকে সুন্দর করে ঘুরছে, কিছু মাছ স্রোতের উল্টো দিকে ঘোরার চেষ্টা করছে কিন্তু যেতে পারছে না, এক জায়গা থেকে লড়াই করে আছে, এগোতেও পারছে না কিন্তু পিছোচ্ছে না। আর কিছু মাছকে দেখবেন এগোতে তো পারছে না, ও স্রোতের সঙ্গে সঙ্গে পিছিয়ে পিছিয়ে ঘুরছে। তো এখান থেকে খুব সহজে আমরা বুঝতে পারবো যে মাছগুলো স্রোতের উল্টো দিকে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে সেগুলো ভালো কোয়ালিটি, যেগুলো যাওয়ার চেষ্টা করছে কিন্তু যেতে পারছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে, এগুলো মোটামুটি মাঝারি কোয়ালিটির। আর যেগুলো যেতে তো পারছে না কিন্তু পিছিয়ে পিছিয়ে ঘুরছে, ওই স্রোতের সঙ্গেই পিছিয়ে পিছিয়ে ঘুরছে, সেগুলো সাধারণত খারাপ কোয়ালিটির। তো চাষি বন্ধুরা এরকম 2টো সহজ পদ্ধতিতে ওনারা কিন্তু সহজেই চিনতে পারবেন যে ভালো গুণমানের মাছ কোনটা। এটা তো গেল অনেকটাই পরিচর্যার দিক এবং কীভাবে চাষি বন্ধুরা চিনবেন সেই বিষয় নিয়ে তো আলোচনা করলাম। কিন্তু এই যে চারাপোনা চাষ যারা করবেন, মাছ চাষ, তো সেক্ষেত্রে তো একটা গুণমানের যে খাবার আমরা বলে থাকি, যে খাবারটা যাতে ভালো হয়, কোন কোন খাবার দেবেন? চাষি বন্ধুদেরকে প্রথমে একটু বলে রাখি, পুরো মাছ চাষে যে খরচ হয়, টোটাল যে খরচ হয় তার 65 থেকে 70% খরচা হয় কিন্তু মাছকে যে আমরা বাইরে থেকে যে বস্তায় করে খাবার কিনে দিই, বাকি 30 থেকে 35% খরচ সব কিছু মিলিয়ে। তাহলে চাষি বন্ধুকে মনে রাখতে হবে যদি চাষ থেকে লাভ করতে চান তাহলে যে বাইরে থেকে খাবার কিনে দেওয়া হয় সেই জায়গায় কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে একটু কম পরিমাণে বাইরে থেকে খাবার কিনে দেওয়া যায়। তো বাইরে থেকে যে পরিপূরক খাবারটাকে কম পরিমাণ তখনই দেওয়া যাবে, চাষিকে মনে রাখতে হবে যে যাতে পুকুরে ন্যাচারাল খাবারটা ঠিকঠাক থাকে। মানে যেরকম আমাদের ধরুন ভাত রুটি হচ্ছে প্রধান খাদ্য, আবার হরলিক্স কমপ্লানও আমাদের একটা খাদ্য, সেটা কখন খাই না যখন ভাত বা রুটি খাওয়ার পরে আমাদের শরীরে যখন পুষ্টি ঠিক পরিপূরক হয় না, বাচ্চার যে ওজন বা যে হাইট হওয়ার কথা সেটা হচ্ছে না, তখন ডাক্তারবাবুরা বলেন যে ওকে হরলিক্স বা কমপ্লান খাওয়ান। সেরকম মাছের ক্ষেত্রে আমাদের যেরকম ভাত বা রুটি সেটা হচ্ছে প্রধান খাদ্য, সেরকম মাছের কিন্তু ওই বাইরে থেকে যে খাবারটা দিচ্ছি ওটা কিন্তু প্রধান খাদ্য নয়। বাইরে থেকে যে আমরা বস্তা খাবারটা দিই ওটা ওই হরলিক্স বা কমপ্লানের মতন সাপ্লিমেন্টারি বা পরিপূরক খাবার। তাহলে মাছের প্রধান খাদ্য কি? আমাদের যেরকম ভাত আর রুটি হচ্ছে প্রধান খাদ্য, সেরকম মাছের প্রধান খাদ্য হচ্ছে জলে থাকা ছোট ছোট প্রাণীকণা এবং উদ্ভিদকণা, জুপ্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটন, যেগুলো সাধারণত ম্যানিওরিং মানে জৈব সার এবং রাসায়নিক সার প্রয়োগের মাধ্যমে ওটাকে তৈরি করতে হয়। তো চাষিদেরকে মনে রাখতে হবে সবসময় পুকুরে যাতে ওই প্রাণীকণা উদ্ভিদকণার পরিমাণটা ঠিকঠাক থাকে, ম্যানিওরিংয়ের মাধ্যমে তৈরি রাখতে হবে। তারপরে অল্প পরিমাণে কিছু কিছু খাবার ওই যে সাপ্লিমেন্টারি ফিড বাইরে থেকে দেওয়া হচ্ছে সেটা প্রয়োগ করতে হবে। তো ন্যাচারাল খাবারটাকে পুকুরে ঠিক রাখতে হবে এবং বাইরে থেকে নিয়মিত সাপ্লিমেন্টারি ফিড দিতে হবে। এই দুরকম খাবার যদি ঠিকঠাক নিয়ম মতন ওনারা দেন তাহলে কিন্তু ভালো উৎপাদন পুকুর থেকে ওনারা পাবেন। আমরা তো পোনা মাছ চাষের পরিচর্যা নিয়ে আলোচনা করলাম, অনেক কিছু বিষয় জানতে পারলাম, চুনের গুরুত্ব ব্যাপারটাও আমরা আলোচনা করলাম এবং ভালো মানে যে চারাপোনা কোন কোন বিষয়ে নির্ভর করবে সেটাও আলোচনা করলাম। আর কি কোনো বিষয়ের উপর পরিচর্যা দরকার হয়?
এরপরে প্রত্যেক মাসে যেরকম ধরুন একবার করে ফলস নেটিং, মানে পুকুরে জাল টানতে হবে। জাল টেনে কী করতে হবে, প্রথমত জাল টানলে মাছগুলো একটু তাড়া খায়, তাতে মাছের এক্সারসাইজ হয় এবং মাছের গ্রোথটা ভালো হয়। আর সবথেকে পুকুরে যখন আমি জাল টানবো পাঁকটা একটু ঘেঁটে যায়, তো পাঁকে যে ক্ষতিকারক গ্যাসগুলো আটকে থাকে সেটা রিমুভ হয়ে যায়। আর সবথেকে বড় কথা, প্রত্যেক মাসে যখন আমি ফলস নেটিং করবো বা জাল টানবো, মাছকে ক্লোজলি দেখতে পাবো। যেহেতু মাছ জলের তলায় থাকে, মাছে কখন রোগ লাগছে না লাগছে আমরা খেয়াল করি না। তো হঠাৎ করে দেখুন 3-4 মাস পরে জাল ফেললাম, দেখলাম সব মাছে রোগ লেগে গেছে। তো প্রত্যেক মাসে যদি আমি একবার করে জাল টানি, তাহলে মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে পারবো। তো স্বাস্থ্য পরীক্ষা করলে কী হবে, রোগ লাগার আগে আমি প্রিকশন নিতে পারবো, সাবধানতা অবলম্বন করতে পারবো। আমরা এতক্ষণ ধরে পোনা মাছ চাষের পরিচর্যা এই বিষয় নিয়ে আলোচনা করলাম। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ছিলেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর অসীম কুমার গিরি, মৎস্য বিশেষজ্ঞ, রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র, বিশ্বভারতী। এছাড়াও একজন সফল চাষিবন্ধু ছিলেন। চাষিবন্ধু নানা অভিজ্ঞতার কথা আমরা শুনলাম এবং কিছু সমস্যার কথাও ছিল। সেই সমস্যার সমাধানের জন্যও কিন্তু আমাদের ডক্টর অসীম কুমার গিরি, মৎস্য বিশেষজ্ঞ, সুন্দরভাবে কিন্তু আজকে বোঝালেন। সঙ্গে ছিলাম বিপ্লব ঘোষ। এতক্ষণ এই অনুষ্ঠানটি শুনলেন ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। ধন্যবাদ।